যে বয়সে মানুষের সংসার শুরু হওয়ার কথা, আমার কিন্তু ওই বয়সে সংসারটা ভেঙে গেছে। আর এগুলো আমার বাচ্চার উপর তো অনেক প্রভাব পড়ে, কারণ আমি মানসিকভাবে সবসময় সুস্থ থাকতে পারি না, ওর সাথে ভালো ব্যবহার করতে পারি না। মানে আমার শাশুড়ি ছিল মহিলা ভাইস চেয়ারম্যান, ওই ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান ছিল। এই সাফ কাজীকে দিয়ে যত 2 নম্বরে বিয়ে শাদী করানো সবটাই করা ছিল। তো প্রথম অবস্থাতে আমার প্রতি তার একটা খুব, আপনার বিয়ের কোনো কাগজই নাই? না, আমার বিয়ের কোনো কাগজই নাই। ও মাই গড। অথচ আমি কিন্তু সুন্দর সংসার করতেছি ওদের বাসায়, আমি সংসার করতেছি। কিন্তু যখন আমি যে ঝামেলায় পড়ি অনেক ধরনের, তখন আমি কাবিননামাটা খুঁজি, তখন আর কাবিননামা কোথাও খুঁজে পাই নাই। তখন আমি এখানকার যে মেইন কাজে আমি তাকে কল করি যে আমার কাবিননামাটা কোথায়। তখন উনি বলতেছে কোন কাজে করছে, পরে বলতেছে কাজের নাম বললো, ওই কাজে বলতে উনি তো আমার সাফ কাজে ছিল, এই নামে তো কোনো রেজিস্ট্রি হয় নাই বিয়ের। ওই মেয়ের ছবি দেখছে, ছবি দেখার পরে আরো পাগল হয়ে গেছে আমার শাশুড়ি। আর শুনছে ময়মনসিংহ বাসা আছে, বাহিরে পিএইচডি করতে যাবে, ওটা দেখলে মনে করবে পুরা নায়িকা। এত সুন্দরী? হ্যাঁ, সুন্দরী, অনেকে ছোট ছোট জামা পরে। তো ছেলেরা তো এটার প্রতি বেশি আসক্তটা থাকে। কি নিয়ে কথা বলতে চান জান্নাত? আমি আমার লাইফ, নারীদের জীবন মানে তো হইতেছে সংগ্রামের। আমি যে প্রতিনিয়ত একজন নারী হয়ে সংগ্রাম করতেছি, যুদ্ধ করতেছি। আমি নারী হয়ে আরেকটা নারী দ্বারা প্রতারিত হয়েছি। আমার হাজবেন্ডও আমার সাথে অনেক চিট করছে, ভালোবেসে বিয়ে করেছিলাম। ওইখান থেকে বলেন, বিয়েটা প্রথম দেখা, বিয়ে কেমন করে? ভাই, আমাদের 2009 সালে আমাদের পরিচয় হয় রিলেশনের মাধ্যমে। 2013 সালের জানুয়ারির 31 তারিখে আমাদের বিয়ে হয়। আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম, সবকিছু মিলিয়ে চলতেছিল ভালোই। সে ছিল এক বাবার এক ছেলে। বিয়ের পরে তার যে আচার আচরণ পুরাই চেঞ্জ। আমি আগে যেমন চিনতাম রিলেশন থাকা অবস্থায়, তো বিয়ের পরে যাই দেখি সে পুরাই উল্টা। মানে রিলেশন অবস্থায় ছেলেরা কত ধরনের অভিনয় করতে পারে, সেটা আমি তারপর সংসার জীবনে যাই দেখছি। এরপর আস্তে আস্তে আমি ফ্যামিলির সবার ছোট মেয়ে, আমাদের অনেকগুলা ভাই বোন, 11 ভাই বোনের সবার ছোট মেয়ে আমি। অনেক আদরে আমিও বড় হয়েছি, কিন্তু আস্তে আস্তে এগুলো মেনে নিতে আমার অনেকটা সময় লাগছে। তারপর 2016 সালের সেপ্টেম্বর মাসে আমার মেয়েটা হয়, আলহামদুলিল্লাহ। তারপর অনেকটাই ভালোই ছিল। তারপরে হচ্ছে একটা সে মিথ্যা মামলায় পড়াতে আপনার নেত্রকোনা থানায় যে একটা মামলাতে হওয়ার পরে আপনার সে বাহিরে দিকে ঘোরাফেরাটা অভ্যস্ত হয়ে গেছে। মামলায় পড়লে তো পলাতক থাকতে হয়, যার ধরুন সে পরে বাহিরে একটা বাজে নেশাতে পড়ে যায়, আড্ডাতে পড়ে যায়। তারপরে হচ্ছে একটা মেয়ে, এগুলা হচ্ছে আপনার বাজে নেশা। তারপরে হচ্ছে বিজনেস করতো ওই মেয়েটা, মানে অনেক ধরনের, নারীরা যত ধরনের ব্যবসা করতে পারে সবই সে করতো। কি কি? দেহ ব্যবসা, নেশার ব্যবসা, এরকম একটা মেয়েরা পার্লার যায় পরে। আরে বাপরে, ওটা দেখলে মনে করবে পুরা নায়িকা। এত সুন্দরী? হ্যাঁ, সুন্দরী, অনেকে ছোট ছোট জামা পরে। তো ছেলেরা তো এটার প্রতি বেশি আসক্তটা থাকে। তারপর আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করি, বাহিরে যখন সেইগুলো নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, শোনা যায় কান কথা, এগুলো তো বের হয়, গুঞ্জন শোনা যায়, তখন তো আমার নিজেরই লজ্জা লাগে। আমি আগে সবসময় মাস্ক, মানে মুখ খুলে বুরখা পরে বের হইতাম। কিন্তু এরকম শোনার পরে যে আমার হাজবেন্ড এরকম করে, এই আয়সা বলে ওই আয়সা বলে, বাজারে আমার বাসা, তখন থেকে আমি মাস্ক পরি। মানে আমার লজ্জা লাগে যে আমার এই মুখটা কিভাবে দেখাবো, হয়তো আমার ব্যর্থতা। অনেকেরা বলে যে হাজবেন্ড ধরে রাখতে পারতেছ না, অনেক ধরনের কথা কিন্তু শুনতে হয় নারীদের। আমি অনেক ধরনের কথার সম্মুখীন হয়েছি। আর তখন আমি এতটা ভাইয়া চালাক চতুরও ছিলাম না। এখন আমি হাঁটতে হাঁটতে যতটুকু হয়েছি, তখন আমি এরকম ছিলাম না। যে যেটা বলতো শুধু কান্না করতাম, চোখ দিয়ে পানি পড়তো। আর রিলেশনের বিয়ে হওয়ার পরেও আমার হাজবেন্ড যেহেতু আমার প্রতি ছিল, ভালো সম্পর্ক ছিল, তখন আমার শাশুড়ি আপনার মাথায় রাখছে উকুনে, মানে মাথায় রাখে না যে উকুনে খাবে, মাটিতে রাখছে না পিঁপড়ায় খাবে, এরকমই ভালোবাসতো। কিন্তু যখন দেখে ছেলেটা বাহির মুখের প্রতি আসক্ত হয়ে গেছে, ওই মেয়ের সাথে আমরা কথা বললাম। মেয়ে বলতেছে সে বাহিরে পিএইচডি করতে যাবে, বাহিরে পিএইচডি করতে যাবে, সে পড়াশোনা করে, ময়মনসিংহ শহরে বাসা বাড়ি আছে। এগুলো শুনে আমার শাশুড়ি একটু লুভে পড়ে গেছে। লুভে পড়াতে আমার শাশুড়ি ওইদিকে আকর্ষণ হয়ে গেছে। আকর্ষণ হওয়ার পর দেখতেছে ছেলে ওইদিকে আকর্ষণ, শাশুড়ি ওর সাথে যোগাযোগ রাখে, কথা বলে। তো আমি তো কান্নাকাটি করি, আমার হাজবেন্ড বাসায় থাকে না, আমি বাসায় থাকতে পারি না, আমার দম আটকে যায়। মানে যে মানুষটা সবসময় বাসায় থাকে, আমরা একসাথে থাকি, এই মানুষটা যদি হঠাৎ করে না থাকে তখন কেমন অস্থিরতা লাগে। এর মধ্যে আমার বাচ্চাটা অনেক ছোট, সেও বাবাকে অনেক খুঁজে। তারপরে আস্তে আস্তে দেখি আমার শাশুড়ি একটু আমার প্রতি তিক্ত, মানে ছেলে বাহিরে থেকে ওই মেয়েকে চাচ্ছে। তো একদিন আমি তাকে ডেকে আনছি, আনার পরে বলতেছি শোনো, এত কিছু যে হচ্ছে, নোংরামি ছড়াচ্ছে, পাপও করতেছ, আর শুনতে অনেক খারাপ শোনা যাচ্ছে, সব কিছু সমাধান কিন্তু আমার কাছে আছে।
সবকিছুর সমাধান আমার কাছে আছে, আমি যদি সবকিছু মেনে নেই তাহলে তো আর এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো তুমি কি চাও? বলতেছে আমি একটা বিয়ে করব। তো আমি ফার্স্ট এটা বলি যে আমার শাশুড়ি, আমার শ্বশুর মারা যাওয়ার পরে, নাতিনাতকর হওয়ার পরে উনি একটা বিয়ে করে, তো এটা করতেই পারে, যার যা চাহিদা মতো সে করতেই পারে, তার মার প্রতি তার একটা জেদ। কিন্তু আমার তো বিশ্বাস ছিল যে আমার হাজবেন্ড যাই কিছু করুক না কেন সে কোনোদিন সেকেন্ড ম্যারেজ করবে না, কারণ এটা করার পরে যে একটা সংসারে কি প্রভাব পড়ে, বাচ্চাদের প্রতি যে মা বাবার যে একটা ঘৃণা আসে, এটা তো সে তার লাইফ দিয়ে বুঝতে পারছে। সে যাই কিছু করুক কখনো এই কাজটা করবে না। তখন সে বলতেছে আরেকটা বিয়ে করবে। তো বিয়ে করবে ভালো কথা, কেন বিয়ে করবে? আগে আমার ত্রুটিগুলো তো বলতে হবে, কারণ আমি তো মানুষকে কি বলবো। বলতেছে যে না, তুমি আর আমার বাচ্চা হয়েছে এক পৃথিবী, তাহলে আমরা এক পৃথিবী, তাহলে আরেকটা করবা কেন? আমার একজনের সাথে জিদ আছে, একজনের সাথে আমার চ্যালেঞ্জ আছে, আমি দুইটা বিয়ে করবই। পরে আমি বলছি ঠিক আছে, তাহলে দুইটা যদি বিয়ে করো কোনো সমস্যা নাই, তুমি স্ট্যাম্পে লিখিত দিবা, আমি আর আমার সন্তান এখান থেকে চলে যাব, আমি আমার বাচ্চা নিয়ে চলে যাবো, এই মুখ তোমাকেও দেখাবো না, কাউকে দেখাবো না, তুমি লিখিত দিবা যে তোমার সন্তানের প্রতি কোনো তোমার দাবি নেই। তখন বলতেছে না না, এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এরপর হচ্ছে ভাই আমার যে বিয়ে হয়েছে, বিয়েতে তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার বিয়েটা হয়, রিলেশনের বিয়ে, তো আমার ফ্যামিলি রাজি ছিল না, ওদের বাড়িতে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে যে কাবিননামা, তো আমি সই টই করছি, আমি এটা জানি, যে বললাম না আমি তো এত কিছু বুঝি না, আমাকে সই নিছে, আমি সই করছি। তারপরে কাজে দেখছি একটা কাগজ এনেও দিচ্ছে, বলতেছে এটা বৌমার হাতে দিবেন, ডকুমেন্ট হয়তো বা। কিন্তু যখন আমি যে ঝামেলায় পড়ি অনেক ধরনের, তখন আমি কাবিননামাটা খুঁজি, তখন আর কাবিননামা কোথাও খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই। তখন আমি এখানকার যে মেন কাজে আমি তাকে কল করি যে আমার কাবিননামাটা কোথায়। তখন উনি বলতেছে কোন কাজে করছে, পরে বলতেছে কাজের নাম বললো, ওই কাজে বলতে উনি তো আমার সাব কাজে ছিল, এই নামে তো কোনো রেজিস্ট্রি হয় নাই বিয়ের। তারপরে ভাই আমি আবার কোর্টে দৌড়ালাম, অনেকের বলতেছে হয়তো বা কোর্ট ম্যারেজ ছিল, তো কোর্টেও তো একটা ডকুমেন্টস থাকার কথা। তখন উকিলের সাথে কথা বললাম, অনেকক্ষণ পরে উকিলে কথা বলে, পকেট থেকে টাকা বের করলে একটা একটা কথা বলে উকিলে। কথা বলার পরে উকিলে বলতেছে এই নামে তো, ওই কাজে তো এই ধরনের 2 নম্বরে সব মানে করে, সে তো এখানে এন্ট্রি করে নাই। হায় হায়। মানে আমার শাশুড়ি ছিল মহিলা ভাইস চেয়ারম্যান, ওই ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, এই সাফ কাজীকে দিয়ে যত 2 নম্বরে বিয়ে শাদী করানো সবটাই করা ছিল। তো প্রথম অবস্থাতে আমার প্রতি তার একটা না, খুব, আপনার বিয়ের কোনো কাগজই নাই তার না মানে? আমার বিয়ের কোনো কাগজই নাই, ও মাই গড। অথচ আমি কিন্তু সুন্দর সংসার করতেছি ওদের বাসায়, আমি সংসার করতেছি। তারপর? তারপরে হচ্ছে আপনার এর মধ্যে আমার শাশুড়ি তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ছেলে অন্যদিকে আকর্ষণ হয়ে গেছে, ওই মেয়ের ছবি দেখছে, ছবি দেখার পরে আরো পাগল হয়ে গেছে আমার শাশুড়ি। আর শুনছে ময়মনসিংহ বাসা আছে, বাহিরে পিএইচডি করতে যাবে। আসলে ওই মেয়ে চলেই হচ্ছে, ওর ভাই আছে পুরো নেশাগ্রস্ত, নেশা ব্যবসা করে, ওদের ফ্যামিলি, ওর মা, ওর ভাই আর ওই মেয়েটা, আপনার ভাইটা পার্টি ধরে ধরে আনে। যেমন ধরেন আমার হাজবেন্ডের সাথে ওর বন্ধুত্ব হয়েছে, বন্ধুত্ব হওয়ার পরে সে আমার বাসায় এসে থাকছে 7 দিন, থাকার পরে সে দেখছে তার চাল চলন খাওয়া দাওয়া, ফ্রিল্যান্সিং করে আমার হাজবেন্ড, ফ্রিল্যান্সিং করার পরে তো তার ভালো ইনকাম, ভালো ইনকাম। আমার মেয়ে হওয়ার পরে প্রথম 4,000 টাকা মাত্র ইনকাম হয়েছে, ছাত্র জীবন পার হওয়ার পরে 4,000 টাকা ইনকাম হওয়ার পরে প্রতি সপ্তাহে 30,000 টাকা আসে, তারপরে লাখ টাকাতে এসে দাঁড়ায়। এই ছেলেটা এগুলা দেখে এরকম পেট ব্যথার কথা বলে ওদের বাসায় ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে ওর মার আমার হাজবেন্ডকে পছন্দ হয়, আর মা তো আর বিয়ে বসতে পারবে না, তারপরে মেয়েকে দিয়া এ করেছে। মেয়ে যেরকম অভিনয় যা দরকার, সিনেমার শুটিং, তা আমাদের যখন এই প্রবলেমগুলো চলতেছে তখন মেয়ের সাথে আমি যখন কথা বলছি, মেয়ে আমাকে বলতেছে ওই যে সিনেমার আপনার মডেলিং তারকাদের লাইফের কথা বলতেছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো কোনো মডেলদের লাইফ না, আমাদের আমরা কোনো এই অভিনেত্রীও না, সিনেমার নায়িকাও না, ওদের সাথে তুলনা করতেছে। আপু অমুক অমুক এটা করতেছে, এই ঘটনা করতেছে, ওই ঘটনা করতেছে। আমি বলছি আপু আমাদের জীবন তো নায়িকাদের মতো না, তারপরে হচ্ছে কোনো মডেলার না, আমরা সাধারণ মানুষ। তারপরে মেয়ে আমাকে চ্যালেঞ্জ করে, যখন এটা নিয়ে একটু জানাজানি হয়ে যায়, মেয়ে আমাকে চ্যালেঞ্জ করে যে যত আইনি শক্তি আছে, কবিরাজি শক্তি আছে, যত ধরনের শক্তি আছে, আপনি আপনার হাজব্যান্ডকে দেখেন নিতে পারেন কিনা, নিতে পারেন কিনা। তারপরে আমার হাজব্যান্ডকে এর মধ্যে যখন আমাদের ওরা বিয়ে করবে, এই জন্য আমার হাজব্যান্ড কী করছে, আমাকে গোপনে ডিভোর্স দিয়ে রাখছে, ডিভোর্স পেপারে সই করে, আমি যাই না, আমি ওদের বাসায় সই করার পরে ওই মেয়েকে লোকে বিয়ে করছে। আত্মীয় স্বজন সব জানাজানি হয়ে গেছে। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছে, আমার শাশুড়ি বলতেছে তোমাকে যখন বিয়ে করছিল তখন কি আমি না করছিলাম? আমি বলছি তখন তোর কোনো বউ বাচ্চা ছিল না, তখন তোর কোনো বউ বাচ্চা ছিল না। লজিক। আমি বলছি তখন তো কোনো বউ বাচ্চা ছিল না। তখন বলতেছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে। এই কথাটা আমার হাজবেন্ড খুব মেমোরিতে নিছে, যে কথাটা তো সত্যই, ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে।
এরপর তো সে বাহিরের দিকেই থাকে, আমি ময়মনসিংহের দিকে থাকি। আমি তখন মাস্টার্স ফার্স্ট ইয়ারে, মাস্টার্স শুরু মাত্র আমার এয়ার পরীক্ষা ছিল, ইনকোর্স পরীক্ষা ছিল। আমার শাশুড়ি আমাকে বলতেছে, আমার হাজব্যান্ড যখন বাহিরে নেশা করে ওই ছেলের সাথে মিশে নেশাগ্রস্ত হয়ে গেছে, তখন আমার শাশুড়ি বলতেছে, উনি নিজে দরজা দিয়ে উকি দিয়ে দেখতেছে, দেখার পরে বলতেছে তোমার হাজব্যান্ড নেশা করে, তুমি কিছু বলো না কেন? আমি তো আসলে বুঝি নাই যে আমি যে স্ত্রী, আমি একটা কিছু মানে কিছু বলতে গেলে, ওর অন্যায় ধরতে গেলে যে আমার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উনি যে মা, ওনার সাথে কি সম্পর্ক কখনো ছিন্ন হবে? তখন আমি যাই বলতেছি, কি ব্যাপার তুমি এখানে এরকম করো কেন? ওর বন্ধুদের বলতেছে, আমার বৌমা এগুলো পছন্দ করে না, আমার ছেলের বইগুলো পছন্দ করে না, তোমরা এখানে এসে আড্ডা দেও কেন? তোমরা বলে এখানে নেশা করো? ওদের বন্ধুদেরকে আমার উপরে খেপায় উঠেছে। তারপর ময়মনসিংহ ওই মেয়েকে নিয়ে যে বাসায় থাকতো ওইখানেও আমি গেলাম। আমার শাশুড়ি বলতেছে, তোমার হাজবেন্ড কোথায় আছে সেটা যাওয়ার রাইট, তোমার দেখার রাইট আছে, তুমি সেখানে যাও। না, শাশুড়ি আগে আগে দিচ্ছে। আমাকে আগে আগে দিচ্ছ। আমাদের সম্পর্ক তো খুব ভালো ছিল, যে বললাম না আপনাকে, মাথায় রাখবে না উকুনে খাবে, মাটিতে রাখবে না পিঁপড়ে খাবে, এত মধুর সম্পর্ক ছিল। যে জায়গায় যেতাম বউ শাশুড়ি। তারপরে আমি ওই বাসায় গেলাম, হাতে নাতে ধরলাম। তখন আমার শাশুড়ির সাথে যখন তার ছেলে বলতেছে, ওই ছেলেকে আবার খুব ভয় পায়, ওই সেকেন্ড ম্যারেজ করার পরে ছেলের বাসায় থাকে, ছেলের কথা শুনতে হয়। ওই ছেলে বলতেছে, আম্মা এখানে আসছো কেন? আমাকে তো পুরো আমার শাশুড়ি শাসন শুরু করে দিচ্ছে, তোমার কত বড় সাহস, আমাকে কেন নিয়ে গেছো না? এত বড় সাহস কেন? তুমি একা একা কেন গেছো? আপনি না বললেন আমার স্বামী কোথায় আছে সেটা আমার দেখার দায়িত্ব আছে, সেই জন্য তো আমি গেলাম, আমি ময়মনসিংহ ছিলাম এই জন্য গেলাম। এটা নিয়ে খুব অবস্থা খারাপ, আমার হাজব্যান্ড আমাকে ছেড়েই দিবে, সম্পর্ক রাখবেই না। আমার শাশুড়ি এই সুযোগে কি করছে, ঝামেলাটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমার ভাইদেরকে জানাই দিছে, ভাইদেরকে ফোন দিছে। তা আমার ভাইরা তো আগে থেকে একটা রাগ আমার প্রতি ছিল, রিলেশনের বিয়ে, আর যদি শুনে এরকম ক্যারেক্টারলেস, এখানে কোনো বোনকে রাখবে, ভালো ফ্যামিলি রাখবে না। আমার তো ওই ভয়টাই সবসময় কাজ করতো, যে আমার ভাইকে আমি জানাবো না, যাই কিছুই হোক, ভালো সম্পর্কটা, হ্যাঁ হ্যাঁ জানালে নিয়ে যাবে, সম্পর্ক শেষ করে দিবে, ওই আগে এটা হবে। তা আমি তো চাচ্ছি যে না, সবকিছুর পরে আমি ভালোটা আমার ভাইদেরকে শোনাই, যে আমি না হ্যাপি আছি। তারপরে ভাইয়া সে তো ডিভোর্স পেপারে এরকম সই দিচ্ছে, দেওয়ার পরে আমি যখন জানছি আমার কাছে, সে আমাকে একটা রুমে ডেকে নিছে, নিয়ে আসার পর বল, দেখো আমি একটা ভুল করে ফেলছি, আমি যে তোমাকে এই সংসারে রাখি এখান থেকে তাড়ানোর ক্ষমতা কারো নাই, কিন্তু আমি যদি তোমাকে দৌড়াই দিই সংসার করানোর ক্ষমতা কারো নাই। আমি বলছি হ্যাঁ তা তো অবশ্যই। বলতেছে, আমি তো একটা পেপারে সই করছি, আমার একজন বিশ্বস্ত আমাকে বলছে যে তুমি যে মেনে নিচ্ছ না আমি আরেকটা বিয়ে করব, এটা করলেই তুমি নাকি রাজি হয়ে যাবা, রাজি হওয়ার পর আমি কাগজটা উজ্জ্ব করে ফেলবো। কিন্তু আমি আচ্ছা, আমি তো অনেক কানাকাটি করতেছি, পেপার আমার গ্রামের বাড়ির ঠিকানা চলে গেছে। তারপর সে আমার সাথে গেছে, যে পেপারটা আনছে, বলতেছে যার যার যেখানে হাত পা পায়ে ধরা দরকার আমি সবার কাছে ক্ষমা চাইবো, যে এরকম ভুল আর হবে না। তখন আমার ভাই বলতেছে যে কি এটা পেপার এসে, ভাই দেখেন এখানে তালাক কথাগুলো লিখা আছে হাতে, আমি এগুলা মনে কর্মে যাই না, আমি ওকে ডিভোর্স দিয়ে নাই। 2-4 জন লোকের সামনে বলতেছে আমি ওরে মনে কর্মে ডিভোর্স আমি দিয়ে নাই, এটা আমাদের একটা ভুল বোঝাবুঝি ছিল। আচ্ছা যাই হয়েছে, পরে বলতেছে তাহলে তোমাদের তো কাবিন নামাটা নষ্ট হয়ে গেছে, তাহলে তোমরা আরেকটা কাবিন করে নিও। তখন আমি তো অনেক বুকা ভাইয়া, তখন আমি বলতেছি যে কাবিন নামা দিয়ে কি হবে, যদি আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যদি ইসলামিক ভাবে থাকে আমি তাতেই খুশি, আমার কাবিন নামা লাগবে না। কারণ আমার যখন বিয়ে হয়, ওদের বাসায় বিয়ে হয়, বিয়ের কাবিন দিবে আমার পক্ষ থেকে যে গার্ডিয়ান, সে 5 লক্ষ টাকা কাবিন দিবে, আর ওরা দিবে 3 লক্ষ টাকা কাবিন। এগুলো নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছে। তখন ওরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, যার বিয়ে তাকে জিজ্ঞাসা করি, তখন ওরে জিজ্ঞাসা করছে কত টাকা কাবিন। তখন ও কি করছে, আমাকে পাশের রুমে ডেকে নিছে, নেওয়ার পরে বলতেছে আচ্ছা কাবিনের টাকাটা কি এখনই দিয়ে দিতে হবে? আমি বলছি না, এটা জীবনে দিতে হয়, ইসলামিক এতে শিখে দিতে হয়। তখন সে বলতেছে আমি 1 কোটি টাকা কাবিন দিব। আমি তো শুনে ভাই পুরো অবাক। এই কথাটা যদি সে যে ভরা মজলিসে বলে যে আমি 1 কোটি টাকা কাবিন দিব, এমনিতে তো সবার ধারণা যে এইগুলা বিয়ে টিকে না। আমি বলছি না, কাবিন 1 টাকা দেওয়া, যা সংসার টিকে 1 টাকা দেও টিকে, আর যা না টিকে কোটি টাকা দেও টিকে না। তখন সে বলতেছে ঠিক আছে, খুব ভালো কথা বলছো, আমি কাবিনের বিষয়ে কিছু জানি না। 3 লক্ষ টাকা ওই যে কাবিন কাগজ তো করছি, কিন্তু এটা ভুয়া কাগজ, এটা তো আমি জানি না। তারপরে আমাকে সে বাসায় নিয়ে গেছে, আমি তো সংসার, সে বলতেছে কাগজপত্র পাঠাবে না, ভুল টুল মাপ চাইছে, ইসলামিকে যেহেতু আমাদের সম্পর্ক আছে, আমার আর কাবিন নামার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে সে লুকায় ওই মেয়েকে বিয়ে করছে, ওই যে আমার এটা গোপন রেখে ওই মেয়েকে বিয়ে করছে, যাতে আমার শাশুড়ি খুব তো চালাক চতুর মহিলা, ভাইস চেয়ারম্যান ছিল, উনি তো জানে যে পরবর্তীতে আমার ফ্যামিলিটা জানলে আইনি হয়তো পদক্ষেপ নিবে, নেওয়ার পরে হয়তো ছেলের উপর এটা পানিশমেন্টে আসবে, তখন দেখাবে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এই যে ডিভোর্স নামা আছে। তা আমার ডিভোর্স নামা আছে, তাহলে আমার কাবিন নামাটা কোথায়? তারপর ভেবে অনেকদিন কেটে যায়, ও তো বাইরে বাইরে থাকে, আমার শাশুড়ি উঠতে বসতে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, যেগুলো আগে করে নাই, কারণ আমরা 2 জন স্টুডেন্ট ছিলাম, ওনার
টাকা দিয়ে আমরা চলতাম, খাইতাম, উনি ওই সবগুলো খোটা দেয়। ওনার আত্মীয় স্বজনের বাড়িতে যায় বলছে যে ছেলের বউ আমাকে ভাত দেয় না, রান্না করে না, এন তেন, মানে ছেলের দোষ বাবার বাড়িতে কিভাবে বলবে। তখন আমার খালু শ্বশুর ছিল, উনি মারা গেছে, বেহেস্তে নসিব করুক। উনি বলতেছে আপনার ছেলের এখন ক্যারেক্টার প্রবলেম হয়ে গেছে, এই জন্য বলতেছেন যে আপনার ছেলে বউ ভালো না। 5 বছর যে বউ সংসার করছে, আপনার মুখের কথায় ওদের গ্রামের বাড়িতে আপনি নিজের মুখে প্রশংসা করে রাখছেন, এখন তো ইচ্ছা করলে ওইখানে যা বলতে পারবেন না যে আমার ছেলের বউ ভালো না, কারণ বাজার থেকে সব খবর পাওয়া যায় ছেলের বউ কেমন। মানে আমার শ্বশুর বাড়িতে, মানে আমরা বাজারে থাকতাম গ্রামের বাড়িতে, ওইখানে আমার শাশুড়ির মুখে সব জায়গায় আমার খুব মানে বউ ভালো, এন তেন করা। এখন হঠাৎ করে ছেলে খারাপ হয়ে গেছে, এগুলো তো বাজারে খবর ছড়ায়। এখন হঠাৎ করে যদি বলে যে না ছেলে ভালো না, তাহলে সবাই তো বুঝতেই পারবে যে ছেলে ক্যারেক্টার খারাপ। এখন বলতেছে বউ ভালো না, বউ এন তেন অনেক কিছু বলতেছে। পরে আমার খালু শ্বশুর আবার এই কথাগুলো বলে চলে গেছে। কিছুদিন পরে উনিও মারা গেছে। মারা যাওয়ার পরে এখন তো আমি তো এই দিদি আমার ফ্যামিলিতে কিছুই জানাই নাই। এর মধ্যে আমার খালু শ্বশুর যখন মারা গেছে, তখন আমার আম্মা আসছে, আমার ভাই আসছে, এসে দেখে ভাই আমি শুকে এতটুকু হয়েছি, আমার চাপা চোপাগুলো একদম চলে গেছে। এর মধ্যে আমার ছোট বাচ্চা বুকে দুধও ভালোভাবে পায় না, বাচ্চার কোনো খোঁজখবরই সে নেয় না, সে তো বাহিরে ওই মেয়ের ধাঁধাইতেছে, রঙিন স্বপ্ন দেখে, বুঝেন না। তখন আমার ভাই বলতেছে ও তো ভালো নেই আম্মা, কিছু হয়েছে কিছু হয়েছে। বলতেছে যে ছোট বাচ্চা বিরক্ত করে ঘুমাইতে পারে না, এই জন্য হয়তো এরকম হয়েছে। পরে একদিন আমি কান্না করতেছে, এই আমার ফ্যামিলি, আমার আম্মা জানলো। তারপর আম্মা খোঁজ খবর নেই। এভাবে চাইছিলাম আজকে ধরে থাকুক, সে যতই বাহিরে ঘুরুক, ঘুরে ফিরে কিন্তু ঘরেই আসবে। ঘরে আসলে তো অবশ্যই আমাদের সংসারটা ঠিক হবে। আমার মামা শ্বশুর বুঝায় রেখে গেছে, আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছে যে ছেলে কি চায়। আমার শাশুড়ি বলতেছে যে তোর ছেলে এখন কি চায়। শাশুড়ি ভুলটা আস্তে আস্তে বুঝতে পারতেছে। আমার ননা শেষে বলতেছে যে আম্মা আমার ভাই কিন্তু খারাপ মেয়ের পাল্লায় পড়ে গেছে, আজ হোক কাল হোক ঘুরে কিন্তু আসবে, আমাকেই খুঁজবে, ওরকেই খুঁজবে, আর আদিবাকেই খুঁজবে, তার মেয়েকেই খুঁজবে। তখন আপনি কি জবাব দিবেন? আপনি যে ওর সাথে খারাপ ব্যবহার করেন, এগুলো আবার আমার ননদ আমার ননাসকে বলে যে ভাইয়া তো আম্মা তো ভাবির সাথে খারাপ ব্যবহার করে। তখন তো শাশুড়ির ভিতরে একটু একটু অনুশোচনা আসে। তারপর আস্তে আস্তে সবাই যখন জানাইতেছে যে মেয়ে তো খারাপ, এই মেয়ের 4-5টা বিয়ে হয়েছে, মেয়ের অনেকগুলো বিয়ে হয়েছে, আপনি বুঝতে পারবেন না। পরে বলতেছে আমার মামা শ্বশুরকে ডাকা আনছে, আনার পরে আমার মামা শ্বশুর আমাকে বলতেছে বৌমা কি হয়েছে, শোনো শ্যামগঞ্জ আর হচ্ছে কাশীগঞ্জ খুব বেশি দূরে না, মানে শ্যামগঞ্জ হচ্ছে আমার বাসা আর কাশীগঞ্জ হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা, বাজারে আসলে এক বাজারে আরেক বাজারে খবর পাওয়া যায়। তখন বলতেছে আমার বোন কেমন সেটা কিন্তু আমি জানি, তুমি বলো তোমাকে আমার বোন খুব অত্যাচার করে। তখন আমার মামা শ্বশুরে আমি বলছি মামা সব কিছুর পরেও আমার শাশুড়ি চাচ্ছে তার ছেলে ঘরে ফিরে আসুক, আমারও চাও আমার স্বামী ঘরে ফিরে আসুক, আমাদের দুজনের চাও এক হয়ে গেছে, এখন আমি চাই আমার স্বামী ঘরে ফিরে আসুক। ফিরেছিল বলতে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছে, আমার শাশুড়ি বলতেছে সে কি চায়, তোর ছেলে কি চায়। তখন বলতেছে ও তো বলতেছে আমার কথা বলতেছে, আমাদের যখন বিয়েটা হয় তখন আমরা মানে নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ সহ ভাইয়া পড়ি। বলতেছে ও তো ভালো মেয়ে, সংসার করার মতো মেয়ে, কিন্তু ওকে এখন ভালো লাগে না। আর হচ্ছে ওই মেয়েটা নিজের খাবারের জন্য, দামি পোশাকের জন্য নিজের শরীর বিক্রি করে দিতে পারে, কিন্তু ওরে আমার খুব ভালো লাগে। তখন আমার মামা শ্বশুর বলতেছে হাসতেছে, শোন যা বুঝার বুঝ হয়ে গেছে, গরু যখন ছুটা পড়ে, বাঁধা গরু ছুটা যখন থাকে তখন দেখবে গরু বাহিরে খাইতে থাকে, কিন্তু শেষে এসে নিজের চারিতে খায়। এখন বউ ভালো লাগতেছে না, বউ বাচ্চাই ভালো লাগবে, ঘুরে ফিরে আসবেই। কিছুদিন পর আমার মামা শ্বশুরটা মারা গেল। মারা যাওয়ার পরে আমি তো ময়মনসিংহ থেকে, ও থাকে না, বাসায় অস্থিরতা লাগে, আবার শাশুড়ি যে ছেলের জন্য খারাপ লাগে, ছেলে ফিরে আসে না, ছেলে আসলে ওই মেয়ে নিয়ে আসবে আমি মাইনে নিলে। আমার আপনি কি পরে মেনে নিছিলেন? ভাই মেনে তো সহজে কি কেউ কেউ নিতে চায়? কবে নিছিলেন? ভাই মেনে নিচ্ছি বলতে বলতে যখন অনেকদিন পরেই তো ভাই বলছি যে সমস্যা নাই, আমাদের সাথে তুমি থাকো, আমরা দূরে থাকবো, কিন্তু আমার বাচ্চা এটা দেখে বড় হবে না। কারণ আমি তো জানতেছি ওই মেয়ে ভালো না, এটার সাথে থাকতে থাকতে তো আমার মেয়েকে দিয়েও খারাপ কিছু করায় ফেলবে। এই জন্য আমি বলছি যে ওটা ওর মতো থাকবে, আমরা আমাদের মতো থাকি, তুমি আমাদের কাছে আসো, আলাদা জায়গায় থাকবে, আলাদা জায়গায় থাকো। ওকে। পরে ভাইয়া ওই যে আমার বাচ্চার যখন নিবন্ধন করাবো, আপনার ওর সাথে তো কোনো যোগাযোগ নেই। ওই এর মধ্যে ভাইয়া সে আবার একটা মিথ্যা, আবার গরিপুর আমার বাসা তো যেখানে, ওইখানে ওই মেয়ের বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা। এলাকায় যে আগে অনেক ছেলেরা আসা যাওয়া করতো, ওই ছেলেটা আসা যাওয়া করতে পারতেছে না আমার হাজবেন্ডের জন্য। তখন ওরা পুলিশকে কমপ্লেন দেয় যে বাসায় এরকম বাজে আড্ডা হয়। তারপর এখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। তো সবাই বলতেছে, আমার শাশুড়ি থানায় যায় বলতেছে হ্যাঁ পুলিশ কেউ কেউ নাকি বলতেছে বড় বউ এগুলা করাইছে। তো বড় বউ তো আমি, তার মানে আমি করাইছি এগুলা। তো এই যে আমার প্রতি আমার স্বামীর যে একটা বিশ্বাস তিক্ততা চলে আসছে, রাগান্বিত খুব বেশি হয়ে গেছে, এই যে ভুল একটা বুঝা শুরু হচ্ছে। কারণ সে দুনিয়া একদিকে, তার মা একদিকে, মা যে কথাটা বলবে, মাকে বলছে যে তুমি তথ্য নেও, আমি এটা বলে রেখে আসছি যে শোনো তোমাকে শাস্তি দিলে
মিথ্যা বলে পুলিশ দিয়ে লুকায় চুরি করে তো আমার পুলিশ দিয়ে ধরে নিতে হয় না। আমার বাচ্চা আছে, আমি আমার অধিকারের জন্য তো আমি এমনি তোমাকে পুলিশ ধরে নিতে পারি, আমাদের তো অভিনয় করার প্রয়োজন নাই, মিথ্যা বলার দরকার নেই। ওই বাসা থেকে ধরে নেই, মানে আমার উপরে যাতে ধুসটা আসে। এরপরে কিন্তু আস্তে আস্তে তারা জানতে পারছে, জানতে পারার পরে ভাই ওইটাতে আমি একটা খুবই দোষারোপ হয়ে গেছি। দোষারোপ হয়ে যাওয়ার পরে আমার এইভাবে অনেকদিন কেটে গেছে, কোনো যোগাযোগ করি নাই। আমি যখন জেলখানার সামনে যাই, সে আমার তালাক দিয়ে দিবে মুখে। তখন তো ভাই আমি ইসলামটা অনেক মানি, যে মুখে তালাকটা হয়ে গেলে তো আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে। তখন ভাবছি যে থাক, ওর সামনে আমি যাব না, মুখে তালাক বলার দরকার নাই, সম্পর্কটা থাকুক, ইসলামে থাকুক, ঘুরে ফিরে যদি সে আসে, এরকম একটা আশা নিয়েছিলাম। এরপরে আমি যখন ওর করব, জন্ম নিবন্ধন করব, ওর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ পাইনি। তখন প্রথম আলো পত্রিকাতে গেছি অফিসে, আমার জীবনের কাহিনী বলার জন্য ভাইয়া, যে আমি শিক্ষিত মেয়ে হয়ে আমি যে কতটা ঠকে গেছি। ঠকে গেলাম না ভাইয়া, আমি একটা কাবিন নামাজ এটা বুঝতে পারি না। বিয়ে করছেন, কাবিন নেই। বিয়ে করছি, কাবিন নাই। তারপর যত টাকা বলছিল তত টাকাও আমি বলি নাই, অন্যের মতো ভালোবাসলাম। নিজে একটা ভাই সম্বলও করি না, একটা গয়নাগাটিও করি নাই, সবকিছু নিজে সংসার ভাবছি। তারপরে ওই যে আপনার সাংবাদিকে বলতেছে এইভাবে তো আমরা লিখতে পারি না, আপনি একটা মামলা করেন। মামলা করবো, কি কাগজ দিয়ে মামলা করবো? মামলাটা তো আমি যাবো না, ওর শাস্তি হবে এই তো আমি চাই না, আমার ফ্যামিলি এগুলো তো যাবে না। তার বলতেছে দেখেন আমরা এইভাবে লিখলে পরবর্তীতে দেখা যায় এগুলো আমাদের উপরে একটা প্রভাব পড়বে, আমাদের সমস্যা হবে। তখন সে আমাকে ময়মনসিংহ লিগেল এডের একজন উকিল দেখাই দিচ্ছে, বলতেছে আপনার, আমি তো তখন শূন্য হাত, কিছুই নাই, আমি আত্মীয়র বাসায় থাকি। বলতেছে ওইখানে আমি আপনাকে মাধ্যমে পাঠিয়ে দেবো। প্রথম আলো সাংবাদিক আমাকে একজন লিগেল এডের উকিলের মাধ্যমে এখানে দিচ্ছে। প্রথমে তো তাকে ঢাকায় আনছি, ঢাকায় আনার পরে তাকে বলছে, সে স্বীকার করছে বউ বাচ্চা। স্বীকার করার পরে ভাই আমি দিন ঢাকা, শাটডাউন যে ছিল না ভাইয়া, শাটডাউন 30 তারিখ কি মাসে জানি, শাটডাউন যে একবারই তো হয়েছিল শাটডাউন, তখন আমি ঢাকাতে ছিলাম। সেই ঢাকাতে থাকা অবস্থায় আমি তো যেতে পারি নাই, মানে মামলায় হাজিরা দেওয়ার জন্য। আমি চাইছি যে আসো, কথা বলুক, সে আমাকে রাখবে কি রাখবে না, একটা কথা হয়ে যাক। তখন তাকে বলার পরে সে স্বীকার করার পরে বলতে, উকিলে মনে বলছে তার সাথে দেখা করার জন্য। কত তারিখ দিছে, এদিন দেখা করতে আসার সময় ময়মনসিংহ ব্রিজে ছিনতাইকারী ওই মেয়েকে নিয়ে যে আসছে, বলছে তোমার আগের ওয়াইফ্রেন্ড, ওই মেয়েকে নিয়ে যাওয়ার সময় মেয়ে যে ছোট ছোট জামা কাপড় পরে, মেয়েকে জানিয়ে যে আপনার হকারগুলা থাকে না, এই হকারগুলা জানি কি বলছে, পরে ও গেছে মারতে, ওই মেয়েটা জানি কি বলছে, পরে আমার হাজবেন্ড গেছে মারার জন্য। ছেলেদের তো অনেক জিদ, ওরা কাকে ফোন দিছে, ওদের একটা গ্যাং, এক মাইক্রো করে আসছে। আসার পরে আপনার পেটে ছুরির মধ্যে পাট দিয়া, আপনার জং ছিল, জংকার ধরা ছুরি দিয়ে আমার হাজবেন্ডের পেটের মধ্যে দিছে। তো ডাক্তারে আপনার 4টা সেলাই লাগছে। ওই মেয়ে আবার আমার উকিলদের ফোন দিছে, হ্যাঁ আমরা ময়মনসিংহ আসবো, সেটা তো আপনি জানতেন, আপনার কাছে দেখা করতে আসবো। মানে এটাও আমার উপরে দোষ, মানে আমাদের সম্পর্কটা এখানে এমন হয়ে গেছে যে আমাদের সাথে কিছু হলে আমার আর আমার সন্তানের সাথে ওর দোষ, ওর কিছু হয়ে গেলে আমাদের দোষ, মানে এরকম শত্রুতার মতো হয়ে গেছে। কিন্তু আমি একটা বিশ্বাস করি, যতই আমার মানে হোক, আমার হাজবেন্ড কোনোদিন আমার সে নিজের থেকে ক্ষতি করবে না, কারণ আমার সন্তানের তো সে ক্ষতি চাইবে না। হয়তো সে আমাদের সাথে যোগাযোগ করে না, আমার সন্তানের খোঁজ খবর নেয় না, কিন্তু এরকম ক্ষতি আমি মানে করলেও আমি বিশ্বাস করবো না, এরকমটা আমার বিশ্বাসটা। কিন্তু সে তো ওটা, ওরা ফ্যামিলি, ওরা সবাই এটাই বিশ্বাস করে নিচ্ছে, ওই মেয়ে এটাই বলতেছে বারবার। এর মধ্যে আবার তারপরে তো অনেকদিন পরে কোর্টে যখন গেল, তখন যে কাবিনের টাকা নিয়ে বলতেছে, আমার কথা হচ্ছে আমি তো সংসার করব, আমার যেটা সেটার মধ্যে থাকবো, এই জন্য আমি বলছি না এত টাকা দিব, টাকাটা দিলে তো আমার শেষ হয়ে যাবে, এটা তো আমি বলতে পারতেছি না। আমি বলছি না আমার যেটা প্রাপ্য সেটাই দিতে হবে, আর নাহলে আমি সংসার চাই। তখন সেটা দিবে না, বলে তার জেল হয়ে যায়, 15 দিনের মতো সে জেল কাটে। তারপর ওইখানে জেলখানায় শুনি যে সে আমার তালাক বলে ফেলবে, কাগজ তো আগেই পাঠাই দিছে, ওইটাই এটাই পাঠাইছে, ওইটাই ঠিক, এখন মুখে তালাক দিয়ে দেবে। পরে তার সামনে টামনে যাই নাই অনেকদিন পর্যন্ত, দীর্ঘদিন যাওয়া হয় নাই। না যাওয়ার পরে এইভাবেই হঠাৎ করে সে যে মামলাগুলো প্রায় আমার ফেভারে চলে আসছে, নারী শিশুর মামলা তো, জজে আপনার আমাদেরকে আলাদা রুমে ডাকে নিছে, নিয়ে বুঝাইছে, বলতেছে ওই মেয়ের মতো থাকবে, আর এই সংসার এইভাবে থাকবে, তোর কি সমস্যা, মানে এলাকার তো জজ সবাইকে চিনে। জজে বলতেছে তুই করে বলতেছে একদম ছোট ভাইয়ের মতো, তুই ভয় পেতেছস, তুই তো কারে ভয় পেতেছ, আমার আম্মা মেনে নিবে না, তোর আম্মা মেনে নিবে না আমি বুঝবো, আরে বেটা আমাদের কি মা নাই, মা আছে, বউ আছে, দুইটাই তো টেকেল দিই, এইখানে বাচ্চা আছে, তুই ওকে আলাদাভাবে রাখবি, ওর খোঁজ খবর নিবি, ওদের কাছে আসবি, আর ওই মেয়ে ওর কাছে থাকবে, আর ওই মেয়ে যদি কোনো ঝামেলা করে তুই ভয় পেতেছস, ওর লোকজন আছে, ওইটাও আমরা দেখবো। এখানে নেতা টেতাদেরকে ওই জজে ফোন দিয়ে দিছে, তো কি ঠেকা পড়ছে ভাই বলে, সবাই তো চায় একটা সম্পর্ক ঠিক হোক, একটা বাচ্চা আছে। ওই জজে ওইখানকার নেতাকে ফোন দিছে যে ভাই এই বিষয়ে, ভালো লাগলো যে উনি শুধু বিচার না, একটা হ্যাঁ ভাই পরিবার ঠিক করার জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন, ব্যক্তিগতভাবে যখনই বলতেছে স্যালুট ম্যান। পরে ভাইয়া ওই জজে আপনার
ওই নেতাকে ফোন দিছে, বলতেছে ভাই এটা দেখো, ওর ওয়াইফ কিংবা ওরা কোনো লোকজন যদি ঝামেলা করে এটা বুঝবা। পরে আমাকে বলছে শোন বাহ, বোন, তুমি দেখো যদি সংসার সুন্দর হয় ঠিক হয়, আমি ওকে সুযোগ দিয়ে দিলাম, আর না হলে তুমি তোমার মামলা চালাবো, ওকে আমি সর্বোচ্চ শাস্তি দিয়ে দিব। এর মধ্যে আমার হাজবেন্ড সবাই যখন তাকে বুঝাইতেছে, বুঝানোর পরে সে কি করছে, আমার সাথে আসছে আলাদাভাবে লুকিয়ে দেখা করার জন্য। তা আমি তো ওর প্রতি দুর্বল, বুঝলেন না, আলাদা দুর্বল। আমার এক কলিগ আপা আছে, আপার এখানে আসছে, আমার দেখা হয়েছে। সে বলতেছে আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। তো একটা বিশ্বাস না ভাইয়া, আমি তো ভাবছি সত্যি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে যে আমার মামলাগুলো যেন আমি না পাই, তুলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, মানে খারিজ হয়ে যায়, আমি মামলাগুলো উঠাই ফেলি, এটা যে তার ইচ্ছা ছিল আমি তো আসলে বুঝতে পারছি না। মন তো দুর্বল, যার প্রতি যার দুর্বলতা বেশি থাকে। এভাবে পরে আমি কয়েকটা তারিখে যাই নাই, এর মধ্যে সেও যোগাযোগ করতেছে না, এর মধ্যে আমি আবার ধামরাই রফিক রাজু ক্যাডেট একটা চাকরি হয়, এখানে আমি চলে আসি। আমার মধ্যে যে একটা বিষণ্ণতা অস্থিরতা কাজ করে সবসময়, একাকিত্ব, এরপরে এখানে চলে আসছি যে আচ্ছা দূরে চলে যাই, দূরে গেলে যে সব ভুলে যাই। এর মধ্যে তো উকিল আমাকে ফোন দেয় বারবার, আসেন আসেন, আমি তো যেতে পারি নাই, ঢাকা চলে আসছি, এখন কিভাবে যাব। এভাবে আমাদের মামলাগুলো খারিজ হয়ে যায়। খারিজ হওয়ার পর সে যোগাযোগ বন্ধ করে দেয়। এর মধ্যে কিন্তু সে আসছে আমাদের কাছে, আমাদের কাছে ছিল, লুকায় আসছে, ছিল আমাদের সাথে। আপনার সাথে ছিল? হ্যাঁ হ্যাঁ, এক আমাদের সাথে- বিছানায় ছিল? হ্যাঁ ছিল। শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ ভাইয়া, এগুলো- তখন ওই বউ আছে? হ্যাঁ তখন ওই বউ আছে? হ্যাঁ, ওই বউ ছিল বাসায় তার ছিল। মানে এই সব হয়েছে তার নাটক? হ্যাঁ হ্যাঁ, ওই যে মামলাগুলো যেন আমাদের না উঠানো হয়। আরে খোদা। তারপরে ভাই ওই মেয়েও আবার চলে গেছে, ঠিক আছে, অনেকদিন থাকার পরে ওই মেয়েও আবার আর চলে গেছে। ওই মেয়ে আমাকে অনেক ধরনের SMS করে, আমার শাশুড়িকে বলে আমি স্কুল জীবন থাকতে নাকি ওই মেয়েকে খুব হিংসা করতাম। কিন্তু ভাই আমি মুখ চেনা চিনতাম, এক ক্লাস ছোট ক্লাসে পড়তো, আর আমি কিন্তু অনেক শৌখিন ছিলাম, আমি নাচ, কবিতা আবৃত্তি, অভিনয় এগুলো আমি। ফাইনালে আসেন, লাস্টলি কি হলো বোন? লাস্টে তো ভাইয়া আমার মামলাগুলো খারিজ হয়ে গেল। ওর বোন জামাই আর একজন নেতা, ওরা ওদের বললো, যাদের কথার মাধ্যমে বলতেছে একটা সুযোগ ওকে দিকে হয়তো বা ঠিক হয়ে যাবে। এরপর আমার মেয়ে অসুস্থ ছিল, অপারেশন হয়েছে, তখন ওর বোন জামাই ওকে নিয়ে আসছে। আসার পরে মেয়ের অপারেশনের ইভেন্টিসার ছিল, অপারেশন হয়েছে, বলতেছে আমাকে একটু সময় দাও। ওর বোন জামাইদেরকে বলছে যে আমাকে একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে, আমাকে একটু সময় লাগবে সব কিছু ঠিক হইতে। চেয়ারম্যান টেয়ারম্যান সবাই বুঝাইছে, এই বউ বাচ্চা এইভাবে থাকবে, সমস্যা কি, মেয়ে তো চাচ্ছে না, তুই তো চিট করছস, এই মাস মেয়ের সাথে দেখা করছস, মেয়ের কাছে টাকা নিছস, আমার কাছে টাকাও নিছে, বলতেছে মেয়ের কাছে টাকাও নিছস, তারপরে মেয়ের সাথে ছিলিও, তুই তো অনেক বড় চিট করছিস, তুই চিটার। হ্যাঁ, এখনো দেখ একটা সুযোগ তোকে দিই। আমি বলছি আচ্ছা আমাকে সময় দাও, সময় দাও। এর মধ্যে ভাইয়া তার বোন জামাই যখন তাকে অনেক শাসন করছে, তার আম্মা বলতেছে আমার ছেলে একটা না 100টা বিয়ে করবে, আমি নিজে করাবো, আমার ছেলেকে শাসন করা তোমরা কি। ভাই আমার বলতেছে বোন আমি ব্যর্থ, আমার ননাসের হাজবেন্ড আমাকে ছোট বোনের মতো দেখে, বলে আমাকে কোনোদিনও তুমি ননাসের হাজবেন্ড হিসেবে দেখবা না, সবসময় বড় ভাই হিসেবে দেখবা। পরে বলতেছে আমার সাথে যোগাযোগ করো না, কারণ করলে তো ওরা মাইন্ড করে, সন্দেহ করে, ভাবে আমি তোমার হয়ে গেছি, তা নাহলে আমি তোমার জন্য খাটি কেন। আমি তো চাইছিলাম একটা বাচ্চা নিয়ে তোমরা ভালো থাকো, তোমরা যে শাস্তি দিবে আমার, আমি সেই শাস্তি মাথা পেতে নিতে পারি, তুমি আবার মামলা যদি করতে চাও করো, তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো। তোর এতদিন এর মধ্যে খোঁজ খবর নেয় নাই, হঠাৎ করে যখন যে বলে ওর কথা উঠে যে বাচ্চাটা তো খোঁজ খবর নেয় না, খরচ দেয় না, তুমি তো নিতে পারতা, তখন আমি ওরে ফোন দিই। আমার ভিতরে যখন কিছু একটা যন্ত্রণা উঠে পড়ে ভাইয়া, যে আমি তো ভুল করতেছি, আমি মেয়েকে কেন ঠকাইতেছি, আবার ফোন দিই। সে মানুষকে বলে আমাকে দিতে চায়, আমি নাকি নিতে চাই না। এভাবে কয়েক মাস গেছে, সে পাঠায় না। আবার গতকালকে রাত্রেবেলা এই মাসে বলছে 5,000 টাকা করে প্রতি মাসে 10 তারিখে দিবে, 10 তারিখে হইতে পারে, 12 তারিখেও হইতে পারে। এখন গতকালকে রাত্রে আবার 4,000 টাকা পাঠাইছে। গতকালকে রাত্রে আমরা যে আবার যে মামলা করব, আমি অসুস্থ ছিলাম, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ছিলাম, হার্টের প্রবলেম দেখা দিয়েছিল, তারপরে আলসার হয়ে গেছে, ব্লাড ইনফেকশন। তখন ওকে কল দিছিলাম, কারণ আমার বাচ্চার কি ভবিষ্যৎ, আমার তো আমার পাওনা পায় না। আমি বলছি যে আমাদের কি সমাধান, এখন আর সমাধানে তুমি আসো, শেষ করলে তো ভাই আমার যা আছে আমাকে দিয়ে দিবে। সঠিক। এখন আপনি কি করতেছেন বলুন, চলতেছেন কেমনে? ভাই আমি ওই যে টিউশনি করি, আর হচ্ছে ভাইয়া ব্রেকে আসি, অফিসিয়ালি আসি, আর অন্যান্য কিছু ট্রাই করতেছে। ভাই একটা ভালো জবের জন্য যে ট্রাই করবো, মেন্টালি প্রিপারেশনের প্রয়োজন আছে, নিবন্ধনের জন্য, ওইরকম তো মানসিকভাবে ভাই যে বয়সে মানুষের সংসার শুরু হওয়ার কথা, আমার কিন্তু ওই বয়সে সংসারটা ভেঙে গেছে। আর এগুলো আমার বাচ্চার উপর তো অনেক প্রভাব পড়ে, কারণ আমি মানসিকভাবে সবসময় সুস্থ থাকতে পারি না, ওর সাথে ভালো ব্যবহার করতে পারি না, ও হয়তো যখন যেটা প্রয়োজন সেটা দিতে পারি না, ও যখন যেটা চায়। এখনো তো আমি একটা ছোটোখাটো জব করি, যখন আমার মানে বেকার ছিলাম সব কিছু তো আমার বাবার ফ্যামিলি থেকে নিতে হইতো, ও হয়তো বের হইলে অনেক কিছু চাইতো, ওই সময়টা তো কিছু পায় নাই। আমি তো সবসময় এটা বলতাম ওর এটা, আম্মু ওকে এটা কিনে দিছে, ওদের বাবা আছে, তোমার তো বাবা নাই, তোমার তো বাবা নাই।
তুমি ওইটা সবসময় জানি, তুমি ভেবে বড় হবা। ইস, আর এই যে বাচ্চার সামনে যে সে যে চিটারিটা করে গেছে, সে আমাদের সাথে যোগাযোগ করছে কিংবা আমি ফোনে টাকা পাঠাইছি, এগুলো তো আমার বাচ্চা দেখছে। এটা বাচ্চার উপরে কতটুক প্রভাব রাখে। বোন, আপনার লাইফ থেকে যদি কোনো মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? ভাই বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধের মতো কাউকে বিশ্বাস করা ভালো না, এটা এক কথা। আর হচ্ছে ভাইয়া, রিলেশনের বিয়েটা আমি মনে করি মেয়েরা যে পর্যন্ত মানে এস্টাবলিশড না হবে সেই পর্যন্ত বিয়ে শাদী করাটাও অনেক বোকামি। আর বর্তমানে তো ভাইয়া ফ্যামিলিগত বিয়েগুলো টিকতেছে না। একদম স্ট্যাবলিশ নামে বিয়ে করা উচিত। হ্যাঁ, মেয়ে কারণ হোক, ছেলে হোক। আমি আমার বেকার জীবনটাও আমি পার করে দেখছি একটা বাচ্চাকে নিয়ে, মানে কিভাবে যুদ্ধ করতে হয় ওইগুলো আমি দেখছি। হয়তো আমার ফ্যামিলি অনেক বড়, আমার জন্য আমার আম্মা মানসিকভাবে অনেক অসুস্থ, মানে বয়সের থেকে বেশি অসুস্থ, বয়স হয়ে গেছে আমার আম্মা। আমার টেনশনে আমার ভাইয়েরা কান্নাকাটি করে, যে ফ্যামিলির সবার ছোট বোন তো ছিল সে। আমরা কিন্তু ওরকম আমার ফ্যামিলি থেকে এখন পর্যন্ত কোনো স্টেপই নেয় নাই। সবাই চাইছে যে আচ্ছা একটা বাচ্চা আছে, যাই কিছু করছে, ও যদি ওর বোন স্বীকার করে আসে, অন্তত বাচ্চাটার জন্য তো একটা সম্পর্ক নষ্ট করাটা তো ঠিক না। এটা আমার ফ্যামিলি কোনোদিনও কোনো কিছু প্রেশার ক্রিয়েট করে নাই, কিন্তু ওরা সবসময় আমাদেরকে দোষারোপ করছে। এরপরেও আরেকটা মেন পয়েন্ট যেটা আমার একদম বলতে ভুলে গেছি, আমার হাজবেন্ড যখন বাইরের দিকে থাকে, বাহিরমুখী ওই মেয়েকে নিয়ে থাকে, তখন আমার বাসায় আপনার ওই যে কবিরাজি তাবিজ এটা সেটা, মানে আমার শাশুড়ি বউ খুব মিল ছিল। তো আমার হাজবেন্ড যখন একটা মিথ্যা মামলায় পড়ে, তখন আমরা একটা হুজুরের কাছে যাই, যার পরে এটা সেটা দিয়ে এটা আমরা ঘরে রাখি। তারপরে আমি তো তখন নাই বাসায়, ময়মনসিংহ থেকে মাস্টার্সে পড়তেছি। আমার হাজবেন্ড যখন ঘরে আসছে, ঘরের মধ্যে মনে এগুলো পাইছে, তখন আমার শাশুড়ি বলতেছে এইগুলা কেন রাখছে জানোস তোর ওয়াইফ, যাতে তুই ঘরে না থাকতে পারোস। তখন সে আমাকে ফোন দিছে, ও আবার কি কোনো কিছু মানে ভিতরে রাখে না, ও আবার বলে ফেলে, আমাকে ফোন দিছে। কারণ সেও সবসময় চাইতো আগে যে আমার কাছে, মানে আমি বাহিরে থাকি অথবা আমার বউ বাচ্চাটা বাসায় থাকুক। কিন্তু ওই যে মা যে মিথ্যা মিথ্যা বলে, মা চাইছে সবসময় ওই মেয়েকে শাশুড়ি নিয়ে। না চাইলে ওই সংসার করা একটা মেয়ের জন্য খুব কঠিন। হ্যাঁ, আমি তো চাই, মানে আমার ননাসরাও চাইছে, আত্মীয় স্বজন সবাই চাইছে, কিন্তু ওই মুহূর্তটা যদি আমার শাশুড়ি যদি আমাকে শুধু একটু জায়গাটা আশ্রয়টা দিত, আমার বিছানা টিকে পাই নাই। যেত। পরে ওই আমার আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার ঘরে এসব কি। আমি বলছি কি, তুমি জানো না কি? তখন তো আমি বলছি, কি আমি পর্দা ক্যালেন্ডারের নিচে এটা নিচে এটা নিচে। আমি বলছি, এটা কি, এটা তোমার আম্মাকে একটু জিজ্ঞাসা করো। তো আম্মারে জিজ্ঞাসা করছি, তো আমি বলছি, কি বলছি? বলছে এগুলা তুমি করছো যাতে আমি ঘরে না থাকতে পারি। পরে আমি বলছি যে শুনো, এগুলো এটার জন্য করি নাই, তুমি যে মিথ্যা মামলায় পড়ছিলা, তখন আমরা একটা হুজুরের কাছে তোমার আম্মারে নিয়ে গেছিলাম। তারপর আমি বলছি শোনো, তোমাকে একটা কথা বলি, একটা কথাই শুধু আমার আছে, আমার কারো সম্পর্কে কোনো অভিযোগ নাই। কারণ আমি বলবো না, আমরা যে 5 বছর সংসার করছি, কোনোদিন বলতে পারবা আমি তোমার আম্মার কথা কোনোদিন কোনো বিচার দিছি, কমপ্লেন করছি? বলতেছে না। তুমি কোনোদিন শুনছিলা যে আমি ভালো না? এই কথাটা উনি কোনোদিন বলছে যে আমি কোনোদিন খারাপ ব্যবহার করি? এই কথাটাকে আমার শাশুড়ি কোনোদিন তোমার কাছে বলছে? বলতেছে যে না। আমি বলছি, তাহলে কেন আজকে তুমি অন্য একটা মেয়ের পাল্লায় পড়ছো? কেন আজকে আমার শাশুড়ি আমার এত ত্রুটি বের করে, আমার দোষ তোমার কাছে বলে? পরে সে বলতেছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, যেটা আমার বুঝার আমার বুঝ হয়ে গেছে, আমি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। বোন, আই অন দিস ক্যামেরা আপনার হাজবেন্ডের জন্য যদি আপনার কিছু বলার থাকে বলেন। আমার হাজবেন্ডের জন্য তো আমি এটাই বলবো, ভাই আমি এখনো চাই, আমি তাকে এখনো মানে আমার সন্তানটার জন্য অন্তত পক্ষে, মানে সে আমাকে কিন্তু শুধু ভুলই বুঝছে, আমাকে আমার ফ্যামিলিকে, আমাদের কোনো এরকম কিছু নাই। আমরা তার কোনো সময় ক্ষতি চাই না। হয়তো হ্যাঁ আমি একটা মামলা, এটা একটা মেয়ে, সে যদি শুরুতেই যখন তাকে ডেকে আনছে তখন যদি সে বলতো যে হ্যাঁ আমি এগুলা না, আমি চাই আমার সংসার ওকে এইভাবে রাখবো, সে কিন্তু এগুলো চায় নাই। সে আমার টাকাও দিতে পারে নাই, সে সংসারও দিতে পারে নাই, এই কারণে কিন্তু সে কিছুদিন জেল কাটছে। এরপরে যে সে আমাদের সাথে অনেক বড় চিট করছে, যেটাই করছে এটা আমরা মনে রাখি নাই, কারণ আমার সন্তান আছে, সেও চায় তার বাবার সবার মতো বাবাকে পাক মাকে পাক একসাথে।